না বাবা, এভাবে অনেক হয়েছে। আমি এভাবে আর বন্দি জীবন কাটাতে পারবো না। এমন ভাবে বলিস না মা, আমাদের এই মৎস্য রাজ্য থেকে কেউ কখনো বাইরের রাজ্যে যায়নি আর যেতেও পারবে না। না মহারাজ, আমাদের কন্যা নীলা অনেক বুদ্ধিমতী। ও কোনো বিপদে পড়লে ঠিক ঠিক বের হয়ে আসতে পারবে। কিন্তু না বাবা, কোনো কিন্তু না। আমি তো আগেই বলে রেখেছি, আমার বয়স যখন 18 হবে তখন আমি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমি আমি কালে বেরিয়ে পড়তে চাই বাবা। ঠিক আছে, তোমরা দুজনেই যখন এত করে বলছো তখন আমি আর কি বলবো। সাবধানে যাবি মা, আর খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। ঠিক আছে বাবা। না, তোগুলো লইয়া আর পারি না। চেহারাতে কোনো চকচকানি নাই, খালি গান্ডে পেন্টে গিলে আমার অন্ন ধ্বংস করা। আর তোগো তো কেউ কিনবারও চায় না। কি হে লাবু মশাই, কি খবর? ও রবিন বাবু, কি খবর? কেমন আছেন? আর কি খবর কমু আপনারে? তা চোটে আছেন কেন? আর কোয়েন না, এগুলোর জন্য মনে হইতেছে আমার ব্যবসাটাই এখন লাটে উঠবো। কেন, কি হয়েছে? লাটে কেন উঠবে? আরে আর কোয়েন না দুঃখের কথা। যে কাজই করবে যাই খালি ধরাই খাই। এর আগে ভাবলাম মুদির দোকান দেবো, সবাই রে ভালো মানুষ ভাইবা আমি বাকি দিলাম, কিন্তু পরে আর কেউ টাকা ফেরত দিল না। আবার ভাবলাম সবজি চাষ করব, কিন্তু তাতেও লাভের চেয়ে লোকসানটাই বেশি হইল। এই কথা? তা কাজের কিছু করো যাতে লাভ বেশি হয়। কি আর করমু কন? কেন, ওই মাছের চাষ করো। মাছের চাষ? হ্যাঁ, এই ব্যবসায় লোকসানের সম্ভাবনা একটু কম থাকে। আচ্ছা শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কিভাবে করবে। আচ্ছা গো, সব বুঝতে পারলাম। তখন তাইলে তাইলে এবার মাছের চাষই করবো আমি। তাহলে লাবু মশাই থাকুন, আমি আসছি এবার। আচ্ছা ঠিক আছে। চারপাশ কত সুন্দর, আর একটু ঘুরে দেখি। কিন্তু এভাবে তো যাওয়া যাবে না। হ্যাঁ, আমি বরং একটা মাছের রূপ নেই। এবার এই মাছের রূপ নিয়ে আমি সব জায়গাতে যেতে পারবো। যাই যাই, বরং ওই দিকটা একটু ঘুরে আসি। কি ব্যাপার, জালটা এত ভারী ভারী লাগছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে তোমার জালে আজকে বড় সড়ো কোনো মাছ ধরা পড়েছে। টানো টানো, জোরে জোরে টানো। হ্যাঁ হ্যাঁ, টানছি। এই 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 দিলাম টান। ছাড়ো ছাড়ো, বাঁচাও বাঁচাও। আরে সাবাস, কি সুন্দর মাছ! এইটারে তো চড়া দামে বেচবো আমি। তোমার তো আজ সোনাই সুহাগা হয়ে গেল গো ভাইয়া। না, আর ভাল লাগে না। রবিন মশাইয়ের কথা মতো মাছের চাষ করাই মনে হয় ভালো হইব। যাই গা, বাজার থেকে কিছু মাছ কিনে আনি গা। এই, তোমার কাছে মাছ হইব চাষ করার জন্য? না বাবু, আমার কাছে তো চাষ করার মতন চারা নেই, কিন্তু এই যে ডিমওয়ালা মাছ আছে। না, না 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 না, ছোট ছোট মাছ কেনার থেকে আমি বরং কয়টা ডিমওয়ালা মাছই কিনে নিয়ে যাই, এটাই ভালো হইব বেশি। কি ভাবছেন বাবু, মাছ কি কিনবেন না? আরে না না, কিনবো তো। ডিমওয়ালা মাছের কথা কইতেছিলে না? কই দেখি তোমার ডিমওয়ালা মাছ কোনখানে? এই যে দেখুন, কত ডিমওয়ালা মাছ। এইগুলো কাটলে অনেক ডিম হবে। তা আমাকে 5টা বেশ ভালো ডিমওয়ালা মাছ দাও তো। এই যে নিন, এই যে 5টা ডিমওয়ালা মাছ। তোরা আজকে থেকে এইখানেই থাকবি, বুঝলি? তারপর তোরা ডিম পারলে তোকে ডিম থেকে যে বাচ্চাটা হইব, সেই বাচ্চাতে আমার পুকুরটা ভইরা উঠবো। আহা, সেই দিনগুলোর কথা মনে পড়লে কি যে আনন্দ হইতাছে আমার। থাক তবে, তোরা এইখানেই থাক। এই যে, এই বোকা লোক, দাঁড়ান। এই এই, কেন রে আমার বোকা লোক কইলো? কেন একবারে কাজ, একবারে থাপ্পড় দিয়ে কানসি মানসি ফাটালামু। আমি গো আমি। কোথায়? কাউরে তো দেখতে পাইতেছি না। আরে আরে বোকা লোক, পুকুরে তো এইমাত্র আমাকে ছাড়লে, আর আমাকে দেখতে পাচ্ছ না? আমি নীলা বলছি গো। ও মা গো, এ দেহি কথা কম মাছ। এরম মাছ তো আগে কোনোদিন দেখি নাই। আরে আমি হলাম নীলা, এই সমুদ্রের মাঝখান থেকে ওই দুষ্টু জেলে আমাকে ধরে এনেছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমি তোমার এনে কোনো কষ্ট হইবার দেব না।
তোমারে রোজ ভালো ভালো খাবার দিমু। তা তোমার ডিম থিকা যে কয়টা বাচ্চা হইব তারাও কি কথা কইব? মরণ, আমি কোনো মাছ নই। আমি হলাম মৎস্যকন্যা রাজকুমারী নীলা। আমি হলাম মৎস্যরাজের মেয়ে। এই দেখো আমার আসল রূপ। ও মা গো মা, কি সুন্দর কি সুন্দর! তা তুমি এখানে কেমনে আইলা? ওই চালাক জেলেটা তোমাকে বোকা বানিয়েছে। তুমি ওর কাছ থেকে মাছ কিনলে কেন? এই মাছের পেটে তো একটাও ডিম নেই। আর কইও না দুঃখের কথা, যা পরিবার যায় সেইখানেই লস খাই। একজন বুদ্ধি দিল মাছের ব্যবসা করার জন্য। টাকার অভাবে পোনা মাছ না কিনা ডিমালা মাছ কিনলাম। এখন দেখি এইখানেও ধরা খাইলাম। তুমি বুঝি গরিব? ও গরিব, খুবই গরিব, কোনো কাজের না। আমারে ক্ষমা করে দিও, না চাই না তোমারে মেলা কষ্ট দিছি। যাই হোক, আইসো তোমারে আবার সমুদ্র ছেড়ে দিয়ে আসি। বেশ, আমি যাব। তবে শোনো, যাওয়ার আগে আমি তোমার সততা আর ভদ্রতা দেখে তোমাকে উপহার দিয়ে যাব। তুমি তোমার বাড়িতে গিয়ে দেখবে তোমার বাড়ির সামনে দুটো বড় বড় কুয়ো হয়েছে, আর সেই কুয়োতে পানি ভর্তি বড় বড় মাছ থাকবে। তুমি রোজ রোজ সেই কুয়ো থেকে যত মাছ ধর না কেন, তোমার কুয়োর মাছ কখনো শেষ হবে না। সত্যি? তুমি সত্যি কইতেছো? তুমি আমার মেলা বড় উপকার করলা। জানো, মা বাপ মরার পর আমার আর পৃথিবীতে কেউ নাই। আজকে তুমি আমার উপকারটা কইরা আমার জীবনটা বাঁচাইলা। চলো, তোমার এখন সমুদ্রে ছেড়ে দিয়ে আসি। বেশ, চলো তবে। সব ঠিকই আছে, আবার এদিকে একটু কাজ কম আছে। অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। চলো, তুমি আর আমি জঙ্গলে গিয়ে একটু বনভোজন করে আসি। পরে তো কাজের চাপ আসলে ইচ্ছে করলেও আর যেতে পারবো না। তা তোমার যখন ইচ্ছে হয়েছে তাহলে চলো যাই। ঠিক আছে, আমি তাহলে ভোলাকে বলে এখনই সবকিছুর বন্দোবস্ত করে নিচ্ছি। ভোলা, শোন একবার এদিকে। বলুন হুজুর। আমি আর তোর গিন্নিমা একটু জঙ্গলে যাব বনভোজন করতে। তুই সবকিছু একটু গুছিয়ে দে তো দেখি। আমি এখনই সব গুছিয়ে দিচ্ছি। এতদিন পর জঙ্গলে কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। আজ তাহলে মানুষের মাংসের হালুয়া, মানুষের মাংসের চাটনি, রক্তের ছোপ করে খাবো আমি। হি হি হি। আর মানুষের হাড়ের নিহারি রান্না করে খাবো। আরে জঙ্গলে এটা কে আসে? এ তো দেখি জমিদার আর তার গিন্নি। বেঁচে থাকতে আমার খুব শখ ছিল আমি জমিদারের গিন্নি হব, জমিদারের সংসার করব। কিন্তু বাবা আমাকে দিয়ে দিল ওই ডিম ব্যবসায়ীর সাথে। এবার শাকচুন্নি হয়ে আমি আমার শখ মেটাবো। হি হি হি। আজ তাহলে ওদের মেরে খাবো না, জমিদারের বউ হয়ে ওদের ঘরে উঠবো। হি হি হি। মনে লাগছে দারুণ শান্তি। শাকচুন্নি হবে জমিদার গিন্নি। দেখো গিন্নি, অবশেষে তাহলে আমাদের বনভোজনে আসা হলো। তুমি তো আসতেই চাইছিলে না, এখন খুব ভালো লাগছে না বলো? সে তো ভালো লাগছে। প্রকৃতির এমন নিবিড় পরিবেশে কার না ভালো লাগে। শোনো, সবই তো ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে কোনো পানি আনা হয়নি। এবার কি হবে? কি আর হবে, আমি এখনই পানি নিয়ে আসছি। আশেপাশে ঝর্ণা বা কোনো নদী অবশ্যই তো আছেই। এই কলসিটা নিয়ে যাচ্ছি আমি, তুমি সব গুছিয়ে নাও। এই তো সুযোগ, জমিদার চলে গেছে। এই সুযোগে গিন্নিকে হাওয়া করে দিয়ে আমি জমিদার গিন্নি হয়ে যাব। হি 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 হি। হিরে জমিদার গিন্নি, বসে বসে কি করছিস? কে কে তুমি? আমি শাকচুন্নি। আমার বড় শখ
জমিদারের গিন্নি হওয়া। তুই অনেক সংসার করেছিস, এবার আমি সংসার করব। না, আমার কোনো ক্ষতি করো না, তুমি আমাকে ছেড়ে দাও। কতকাল পরে আমার শখ পূরণ হবে, ভেবে কেমন খুশি লাগছে। এখন থেকে আমি জমিদার গিন্নি। গিন্নি, একা একা কি বলছো? না, কিছু না। তুমি এসেছো, নিয়ে এসেছো পানি, এবার তুমি খেয়ে নাও। নাও, তুমিও খাওয়া শুরু করো। এ কি গিন্নি, তোমার তো মনে হচ্ছে অনেক খিদে লেগেছে। আমাকে না দিয়ে তুমি নিজেই খাওয়া শুরু করেছো। হ্যাঁ, ঠিকই বলেছো। এখন কথা না বলে আমাকে খেতে দাও তো দেখি। অনেক সময় তো জঙ্গলে ঘুরলাম, এবার তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো, অনেক থেকেছি এই জঙ্গলে, আর ভালো লাগছে না, এবার বাড়ি চলো। এই ব্যাপার, আজ গিন্নির কথাগুলো কেমন জানি অদ্ভুত লাগছে। কই, আমার গিন্নি তো এভাবে কথা বলে না। আচ্ছা, কোনো কারণে কি ওর মন খারাপ? তা যাই হোক, এখন আর কিছু বলবো না, পরে না হয় জিজ্ঞাসা করা যাবে। গিন্নি, বনভোজনে যেয়ে তোমার কেমন লাগলো বলো তো? জঙ্গল আর এমন কি, আমার ওসব ভালো লাগেনি। তাই তো বলি, গিন্নির কথা কেন এমন ছিল। এখন সবটা বুঝলাম, ওর রাগ আমার ভাঙাতে হবে। তাহলে এবার কি করতে হবে তুমি বলো দেখি। আমার অনেক দিনের শখ, আমার একটা সুন্দর হার থাকবে, তুমি আমাকে সেটাই এনে দাও। আচ্ছা, তাই হবে। ভোলা, শোন একটু এদিকে, তোর সাথে আমার একটু কথা আছে। আপনার জন্য চা নিয়ে আসছি হুজুর। আপনি তো প্রতিদিন এই সময় বসে বারান্দায় চা খান, তাই চা আনতে যাচ্ছি। তা বেশ, বিষয়টা ভালোই হবে। যা, তুই তাহলে চা নিয়ে আয়। চা খেতে খেতে তোর সাথে বিষয়টা নিয়ে কথা বলা যাবে। চাও খাওয়া হবে আর ফুরফুরে মনে কথাও বলা হবে। জি হুজুর, আমি এখনই নিয়ে আসছি। আহা, আমার গিন্নিকে যেমন দেখতে ভালো লাগে, তেমন তার বিষয়ে কোনো কথা বলতেও ভাবতেও আমার ভালো লাগে। তার কোনো কিছুতেই কখনো মন খারাপ হয় না। উপরওয়ালা আমার গিন্নির প্রতি আমাকে এত যে মায়া দিয়েছেন। হুজুর, একা একা কি বলছেন? এই নিন আপনার চা। ও, তুই চলে এসেছিস? বস, বস এখানে, বসে কথা বলি। খুবই গুরুত্বপূর্ণ কথা। বলুন হুজুর, আপনার কি গুরুত্বপূর্ণ কথা? শোন ভোলা, তুই আমার অনেক আগের আর অনেক বিশ্বস্ত কর্মচারী, তাই সব বিষয় আমি তোর সাথেই আলোচনা করি। আর আমার মনে হয় তোর সাথে আলোচনা করে কোনো কাজ করলে আমার ক্ষতি কম হয়। তাই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টাও আজকেই তোর সাথে আলোচনা করে নেব। তো কি সেই কথা হুজুর, সেটা তো আগে বলুন। হ্যাঁ শোন, অনেকদিন আগে আমার গিন্নি তাকে একটা হার কিনে দেওয়ার কথা বলেছিল। তা আমি কিছুতেই বুঝতে পারছি না গিন্নিকে কেমন হার কিনে দেব, কোনটা পেলে সে বেশি খুশি হবে। ও আচ্ছা, এই আপনার গুরুত্বপূর্ণ কথা। আমি আরো ভাবলাম কি না জানি কি। হ্যাঁ, এটাই। এবার বল দেখি। সুন্দর হীরের পাথরের লকেটওয়ালা হার, সেটা পেলেই গিন্নিমা অনেক খুশি হবেন, আর গিন্নিমাকেও অনেক সুন্দর মানাবে। আরে বাহ, তোর তো বেশ বুদ্ধি, অথচ আমার মাথায় এটা আসেইনি। এই জন্যই তো আমি তোকে বলেছি, এবার বাজার চল দেখি, স্বর্ণকারের দোকানে যাব। এখনই যাবেন হুজুর? হ্যাঁ, এখনই মানে এখনই, একটুও দেরি হবে না। আমি এবার আমার ইচ্ছে মতো সংসার করব, আর ওদের দিয়ে ভালো মন্দ সব রান্না করিয়ে খাবো। এই যে মেয়েরা, ভালো করে কাজ করো তো দেখি, বাড়ির কোথাও যেন একটু নোংরা না থাকে। আমার কিন্তু নোংরা একদম পছন্দ না। আর এই যে রান্নার মেয়েরা, খুব ভালো মতো রান্না করবে, সবকিছু যেন একেবারেই পরিমাপ মতো হয়, কোনো কিছু যেন কম বেশি না হয়। আমি এখন যাচ্ছি, একটু পর আবার আসবো। কেউ কোনো কাজে ফাঁকি দিবে না। দিন দিন গিন্নি মায়ের ব্যবহার কেমন হয়ে যাচ্ছে দেখেছো, কেমন রুক্ষ। জমিদার গিন্নি এমন হয়ে গেল কেন, আমি কিছু বুঝতে পারছি না। কি আর করার, সবই কপাল। গিন্নির মতো এমন মানুষ পাওয়া যায়, কিন্তু এখন এমন আচরণ করেন যে সেজন্য এখানে আর কাজই করতে মন চায় না। শুধু পেটের দায়ে এখানে পড়ে আছি।
না হলে গিন্নির এমন ব্যবহার আমি এখানে থাকতামই না। আমিও তাই। এবার আমরা চুপ করি, কখন জানি আবার চলে আসবে। এসব শুনতে পেলে আমরা আর আস্ত থাকবো না। বা জমিদার গিন্নি হয়ে এখন আমি সুখেই আছি, শুধু আয়েশ আর আয়েশ। বেঁচে থাকতে যদি এমন সুখ পেতাম সে যাই হোক, এখন আমি আর এই সংসার ছেড়ে কোথাও যাব না। এই যে আমাকে সবচেয়ে দামি হীরের হারটাই দেখাও তো। এই তো, এগুলোই আমার দোকানের সবচেয়ে দামি হীরের লকেট। এর চেয়ে ভালো হীরের লকেট আর কোথাও পাবেন না হুজুর। এগুলো সব বিদেশ থেকে আনানো, সাধারণ মানুষ এগুলো কিনতে পারে না। আপনাদের মতো জমিদার আর বড় লোকদের জন্যই এসব লকেট রাখি আমরা। বলুন আপনি কোনটা নেবেন? ভোলা, বল তো কোনটা নেওয়া যায় তোদের গিন্নি মায়ের জন্য। এই তো হুজুর, এটা নিন, এটা সবচাইতে বেশি সুন্দর। ঠিক আছে, এটাই দাও, আর এই নাও টাকা। চল ভোলা, বাড়ি চল। তোমাদের দেখছি এখনো কোনো কাজ হয়নি। এভাবে কাজ করলে চলবে নাকি? টাকা দিয়ে তোমাদের রেখে সময় মতো আমরা খাবার পাবো না? এই তো গিন্নিমা, প্রায় হয়ে গেছে। আমি এসব শুনতে চাই না, কাজ পুরো শেষ হওয়া চাই, তাও সময়ের মধ্যে। তা না হলে কাজ থেকে বার করে দিব। টাকা হলে কাজের লোকের অভাব হয় না। দেখেছিস কেমন আমাদের সাথে ব্যবহার করলো? হ্যাঁ, সে তো দেখলামই। উনি আগে আমাদের কত খেয়াল রাখতেন। আমাদের হাতে হাতে তিনিও কাজ করতেন। আমরা না করলে তিনি বলতেন এটা তো তারই সংসার, নিজের সংসারে নিজে কাজ না করলে কি করে চলে। আর এখন এমন আচরণ করছে। থাক, বাদ দে, কখন কি চলে আসে বলা তো যায় না। গিন্নি, ও গিন্নি, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি। কোথায় গেলে গো? এই তো আসছি। একটু রান্নাঘরের দিকে গিয়েছিলাম। কি হয়েছে বলো? বাড়িতে ঢুকে এভাবে হাঁকডাক শুরু করলে কেন? তুমি না সেদিন হারের কথা বললে? এই দেখো তোমার জন্য হীরের হার আর লকেট নিয়ে এসেছি। কেমন হয়েছে বলো? আরে বাহ, এটা তো খুব সুন্দর। আমি এখন থেকে এটাই পরে থাকবো। এত শোক আমি কোথায় রাখবো? জমিদারের কাছে যা চাই তাই পাই। সে বুঝতে পারছে না সে এক শাকচুন্নির সাথে সংসার করছে। সে তোমার যা ইচ্ছা করো, এটা না আনা পর্যন্ত কোনো কাজ করতে পারছিলাম না গিন্নি, বুঝলে? এবার আমি চিন্তা মুক্ত। আমার না খুব খাসির মাংস খেতে ইচ্ছে হচ্ছে। তুমি আমার জন্য একটা খাসির ব্যবস্থা করবে? বেশ বেশ, তাই হবে। ভোলা, তোর গিন্নিমা বলেছে সে নাকি খাসির মাংস খাবে। এখনই ব্যবস্থা কর দেখি। হুজুর একটু বাইরে আসেন দেখি। তোর আবার কি হলো? আমাকে বাইরে নিয়ে এলি কেন? আপনি কি সব ভুলে গেছেন নাকি? আমাদের গিন্নিমা তো কখনোই খাসির মাংস খায় না। আজ কেন হুট করে সে খেতে চাইবে? আর কাজের মেয়েগুলো বলাবলি করছে, আমি শুনলাম গিন্নিমা নাকি হঠাৎ বদলে গেছেন। সবার সাথে তিনি খারাপ ব্যবহার করেন। আমার কিন্তু জিনিসটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। বলিস কি রে ভোলা? তাহলে এবার কি করব আমি? আমি গিয়ে আগে খাসির মাংসের ব্যবস্থা করে ওনাকে ব্যস্ত রাখবো, আর আপনি গিয়ে হুজুরকে ডেকে আনুন। ঠিক আছে, তাহলে তাই কর। গিন্নিমা, এই দেখুন আপনার জন্য আজ তো একটা খাসির ব্যবস্থা করেছি। আপনি নিজেই এটা রান্না করুন দেখি। বেশ, তাই করছি, দাঁড়াও। খুব মজা করে খাবো আজ আমি। আর খেতে হবে না, এবার তুই আমার কাছে বন্দি হ দেখি। এ কি, তুমি এ কাকে নিয়ে এসেছো? আর এনাকে কেন এখানে নিয়ে এসেছো? এক্ষুনি চলে যেতে বলো ওনাকে, না হলে আমি কিন্তু খুব রেগে যাব। তোর আর রাখতে হবে না। হুজুর পড়া পানি শাকচুন্নির গায়ে ছিটিয়ে দিতে শাকচুন্নি নিজের রূপে ফিরে আসে। আমাকে ছেড়ে দাও, প্রাণে মেরো না আমাকে। বেশ, তাহলে তোকে অনেক দূরে চলে যেতে হবে। বেশ, তাই যাবো আমি, এক্ষুনি চলে যাচ্ছি। এ কি, গিন্নি তো অজ্ঞান হয়ে গেল হুজুর। এবার কি হবে? কিছু না, একটু পর এমনি ঠিক হয়ে যাবে। আর এই পরা পানি গিন্নিকে খাওয়াবেন, তাহলে শাকচুন্নির সব আঁচড় কেটে যাবে। গিন্নির জ্ঞান ফেরে, আর কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যায়। আমার জাদু কাজ করছে না। রানী পরি বেশি চালাক হয়ে গেছে, কিন্তু আমিও হারবার পাত্রী নই। আমি আবার যাব।
রানী পরী মায়াবিনী চক্রান্তের আভাস পাওয়া মাত্রই বাচ্চাদের সুরক্ষা আরো পোক্ত করে দেয়। বেশ কয়েক বছর কেটে যায়। সেট রোজ আর লিটল রোজ দুজনে বড় হয়ে খুব সুন্দর পরীতে পরিণত হয়। রানী পরী ওদের বারবার বোঝাতেন, দেখো সোনারা, তোমরা কোনোভাবে এই প্রাসাদের গণ্ডির বাহিরে যেও না। বাহিরে গেলে তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মম, কেন আমাদের লোকের সাথে শত্রুতা থাকবে? সোনারা, শত্রুতা তোমাদের সাথে নয়, আমার সাথে। দুষ্টু মায়াবিনী রোহানা তোমাদের অপহরণ করতে পারে। একদিন লিটল রোজ সিল্ক রোজের কাছে প্রাসাদের বাহিরে বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। সিল্ক রোজ, আমরা এই চার দেয়ালের গণ্ডির ভেতরে দূর হয়ে গেছি। আমাদের উচিত এই গণ্ডির বাহিরের পৃথিবীটাকেও দেখা। লিটল রোজ, তুমি বোঝার চেষ্টা করো। এই প্রাসাদের গণ্ডির বাহিরে গেলে আমাদের বিপদ হতে পারে। আমাদের এখানেই থাকা উচিত। ওরা দুজনে এসব কথা বলছিল, কিন্তু হঠাৎই জাদুকর কাসেম সেখানে চলে আসে। সে দুষ্ট মায়াবিনী রেহানার থেকে কুৎসিত দেখতেছিল। রানী পরীর প্রিয় বাচ্চারা, তোমরা পৃথিবী দেখতে চাও? চলো, আমি তোমাদেরকে পৃথিবী দেখাচ্ছি। কে তুমি? এর আগে তো কখনো তোমাকে দেখিনি। আমি হলাম জাদুকর গাজাম। পৃথিবী করে আমাকে ছেলাম। চলো, আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। জাদুকর কাসাম তার জাদুর বলে সিল্ক রোজ আর লিটল রোজকে তার জাদু বলে আকারে ছোট করে খাঁচায় বন্দি করে ডাইনি রোহানার কাছে পৌঁছয়। রোহানা ওদের দুজনকে দেখে আনন্দে লাফিয়ে ওঠে। ও কাজাম, আমি এতদিন যে কাজটা করতে পারিনি, আজ তুমি তা করে দেখালে। এই দুই যমজ বোনের উপরে আমি কোনো জাদু করতে পারিনি এতদিন। রানী পরী যে এমন সুরক্ষা কবচ তৈরি করেছিল তা আমি ভাঙতেই পারিনি। আমি রানী পরীর উপরে প্রতিশোধ নিতে চাই। আমারও রানী পরীর থেকে প্রতিশোধ চাই। আমাদের এখন পুরো পরিলোকের রাজ্য দখল করা উচিত। যদি আমরা দুজনই এক হয়ে যাই, তাহলে পুরো পরিলোক আমাদের হাতের মুঠোয় থাকবে। কিং হেনরিকে তো আমি আরো আগেই বন্দি করে নিয়েছি, শুধু রানী পরীকেই বন্দি করাটা আমার জন্য বাকি রয়ে গেছে। না না, আমার বাবাকে ছেড়ে দাও। জাদুকর, আমার বাবাকে মুক্ত করে দাও। ছেড়ে দেব? এরপর কিং হেনরি বলবে আমার বাচ্চাদেরকেও ছেড়ে দাও। আমি রানী পরীকে বন্দি করে নেব, আর সব পরীদেরকে আমার বন্দি গৃহতে রাখবো। যে আমার কথা শুনে নেবে, আমি তাকে নিজের দাসী করে নেব। এরপর পরিলোকে শুধু আমার রাজ থাকবে। আমি হলাম জাদুকর কাজাম, আর পৃথিবী করে আমাকে সেলাম। জাদুকর কাজাম, তুমি প্রতিজ্ঞা করো তুমি আমার সাথে থাকবে। তোমার কাছে এমন শক্তি আছে যা ভবিষ্যতে আমাদের কাজে দেবে। আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দেব আমি, কাজাম। রানী পরী রোজেলিনা খবর পেয়ে যায় যে জাদুকর তার মেয়েদের বন্দি করে নিয়ে গেছে। এই খবর শুনে সে খুব চিন্তায় পড়ে যায়। সবার আগে আমাকে কিং হেনরিকে মুক্ত করতে হবে। ওনার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে যা দিয়ে জাদুকর কাজামকে পরাজিত করতে পারবেন। যতক্ষণ আমার কাছে জাদুই মূর্তি আছে, ততক্ষণ আমাকে কেউ পরাজিত করতে পারবে না। এর মধ্যে জাদুকর কাজাম সিল্ক রোজ আর লিটল রোজকে দুটো খাঁচায় নিয়ে রানী পরীর সামনে হাজির হয়। জাদুকর রানী পরীর উপরে নিজের জাদু প্রয়োগ করে। জাদুই মূর্তি থাকার কারণে কোনো প্রভাবই পড়ে না। আমি এক্ষুনি রানী পরীকে বন্দি বানিয়ে নেব, কারণ আমি হলাম জাদুকর কাজাম।
আর পৃথিবী করে আমাকে সেলাম। এরই মধ্যে রানী পরী নিজের জাদু প্রয়োগ করে আর জাদুকর কাজাম মাটিতে পড়ে যায়। রানী পরী ছুটে গিয়ে কাজামের জাদুদণ্ডটা ছিনিয়ে নেয়। আমার ডান্ডা, আমার ডান্ডা, আমার ডান্ডা আমাকে দিয়ে দাও, না হলে আমি কিন্তু সব শেষ করে দেব, রাজমহলকে পুড়ে ছাই করে দেব। রানী পরী ওর জাদুদণ্ড ওকে ফিরিয়ে দাও, তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না বলছি। তোমাদের কি হবে এই নিয়ে চিন্তা করো। জাদুকর কাজাম, এখন তুমি আমার কাছে বন্দি। কিং হেনরি আর আমার 2 মেয়েকে মুক্ত করে দাও, নয়তো তোমাদের দুজনকে এখনই আমি পুড়িয়ে ছাই করে দিব। জাদুকর সাথে সাথে সিল্ক রোজ আর লিটল রোজকে মুক্ত করে দেয়। কিং হেনরিও মুক্তি পেয়ে যায় আর সেখানে চলে আসে। কিং হেনরি তার শক্তির বলে মায়াবিনী রোহানা আর জাদুকর কাজামকে 2 ইঁদুরে পরিণত করে খাঁচায় বন্ধ করে রাখে। এখন আমাদের তাদের বাঁচাতে হবে যাদেরকে জাদুকর আর জাদুকর্ণী বন্দি বানিয়ে রেখেছিল। সিল্ক রোজ আর লিটা রোজ, এখানে আসো। এই নাও, আমি তোমাদেরকে এই তীব্রমণির মালা দিচ্ছি, এটা পরে নাও, এটা তোমাদেরকে রক্ষা করবে আর এর সাহায্যে তোমরা অন্যদেরও ভালো করতে পারো। বদমাশ জাদুকর আর জাদুকর্ণী সবাইকে বন্দি বানিয়ে রেখেছে, তোমরা দুজনে গিয়ে ওদের সবাইকে মুক্ত করে এসো। কিং হেনরি ওই 2 ইঁদুর হয়ে যাওয়া জাদুকর কাজাম আর মায়াবিনী রোহানার দিকে তাকিয়ে প্রশ্ন করে, জাদু ইঁদুর, তোমরা আমাদেরকে বলো তোমরা বাকি লোকদের কোথায় বন্দি বানিয়ে রেখেছো, আর তোমাদের জাদুর ডান্ডা আমাদের কাছে আছে, এখন তাড়াতাড়ি বলো। আমি অনেক লোককে বিরাটনগরের কালো গুহায় বন্দি করে রেখেছি, আর তাদের মধ্যে 2 জন আছে রাজকুমার। বাচ্চারা, তোমরা বিরাটনগরের কালো পাহাড়ের গুহাতে যাও আর সবাইকে মুক্ত করে নিয়ে আসো। আচ্ছা বাবা, আমরা দুজনেই যাচ্ছি। আমার সোনা মেয়েরা, নিজেদের খেয়াল রেখো। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমার কথা মনে করো। সিল্ক রোজ আর লিটল রোজ সেখান থেকে উড়তে উড়তে কালো গুহায় চলে যায়। সেখানে সবাইকে মুক্ত করে দেয়। সেখানে 2 রাজকুমার রবার্ট ও ফ্রান্সিসকেও পায়। আপনারা আমাদেরকে এখান থেকে মুক্ত করে আমাদেরকে ঋণী করে রেখেছেন, আমরা আপনাদের উপকার জীবনেও ভুলব না। আজ সত্যিতেই অধর্মের উপরে ধর্মের জয় হলো। প্রিয় পরীরা, আপনাদেরকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই। ক্ষমা করবেন রাজকুমার, এই মুহূর্তে আমাদের পরলোকে ফিরতে হবে, কিন্তু কথা দিচ্ছি একদিন অবশ্যই আপনাদের রাজমহলে যাব। এখন আমাদের যেতে দিন। 2 পরী উড়ে মেঘেদের ভেতর দিয়ে পরলোকের দিকে রওনা দেয় আর 2 রাজকুমার ওদের দিকে তাকিয়েই থাকে।